তো রিভিশনের জন্য সবার প্রথমে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা রিভিশনের জন্য আমি যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব, সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেব, সেটা হচ্ছে ইউনিট সি। ইউনিট সি তে আমাদের তিনটে জিনিস আছে অ্যাকচুয়ালি, তিনটে জিনিস বলো বা দুটো জিনিস বলো, যাই বলো না কেন মোট ওই রকমই আছে। তো ইউনিট সি তে কি আছে, গ্রুপ সি তে একটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, ম্যাট্রিক্সের র্যাঙ্ক, ঠিক আছে, মানে র্যাঙ্কটাকে আমি একসাথে বলছি, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর ভেক্টর স্পেস। আমি একটু একটু করে বলে যাচ্ছি যে এখানে কোন জিনিসগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কোন টাইপ আগে করবে। আমি এখানে মেনশন করে দিই যে এরকম ধরো কিছু আমি কালকে পেলাম, কিছু কোয়েশ্চেন ঘুরছে আর কি হোয়াটসঅ্যাপে যে কিছু পার্টিকুলার কোচিং ইনস্টিটিউশন থেকে স্ট্যাম্প মেরে কিছু কোয়েশ্চেন ছেড়ে দিয়েছে। অনেক স্টুডেন্ট আছে যারা কি করবে যে টাইম পাচ্ছি না তাহলে ওই কোয়েশ্চেনগুলোই করে চলে যাব, কিন্তু তুমি রিয়েলিটি যদি দেখো আগের বারেও তারা কোয়েশ্চেন ছেড়েছিল এবং তার একটাও আসেনি, ঠিক আছে। এটা কখনো হতেও পারে না, যদি কারো মিলে যায় তাহলে সেটা 100% লাকে মিলবে, কারণ কি কোয়েশ্চেন আসবে কেউ জানে না। তো আমাকে কি ফলো করতে হবে, প্যাটার্ন ফলো করতে হবে। আমি যদি কার্ডেন্স করি তাহলে কার্ডেন্সের যত রকম অঙ্ক আছে সব করেছি, আমাকে সেইগুলো একবার মানে এমন ভাবে রিভিশন করতে হবে যাতে আমার মাথার মধ্যে থাকে এবং পরীক্ষায় গেলে আমি কার্ডেন্সের যে কোনো অঙ্ক করতে পারি। আমি যদি ফেরারিস করি, আমার ফেরারিসের সব রকম প্যাটার্ন আমি করেছি, ঠিক আছে, সেটা x কিউব থাক বা x স্কয়ার থাক, করেছো মনে পড়ছে, সেকেন্ড টার্ম থাক বা না থাক, তো তুমি এই দুরকম প্যাটার্নই করেছো, ফেরারিসের দুরকম প্যাটার্নই হয়, তোমার যে অঙ্ক আসুক তুমি পারবে, মেথড তোমার জানা আছে, ঠিক আছে। ফেরারিসের যে প্রবলেমটা হয় যে ল্যামডার ভ্যালু কি হবে, তো দেখো পরীক্ষায় সাধারণত এই ল্যামডার ভ্যালু ফ্র্যাকশন ট্যাকশন দিয়ে দেয় না, তবে যদি দেয় তাহলে আমি যে লিস্টটা দিয়েছি ওর মধ্যেই থাকবে। তবে আমি জানি এটা যে সেই কটা ল্যামডাও মনে রাখাটা খুব চাপ, যে কোন অঙ্কের ল্যামডা কি, তাই জন্য তোমাকে বলবো অত হেডেক নিও না, তোমার কাছে ক্যালকুলেটর থাকবে, থাকবে কিনা ক্যালকুলেটর বলো, থাকবে তো। তো ক্যালকুলেটরে একটু যেভাবে শিখিয়েছি ক্যালকুলেটরে পুট করে করে দেখে নেওয়া, যদি খুব চাপ লাগে তাহলে মনে যদি না থাকে ল্যামডার ভ্যালু তাহলে ক্যালকুলেটরে পুট করে দেখে নেবে, ইনস্ট্যান্টলি ক্যালকুলেটরে পুট করে দেখে নেবে। ওইটা প্র্যাকটিস করবে যাতে স্পিডে ক্যালকুলেটরটা চালাতে পারো, যাতে ক্যালকুলেটর চালাতে গিয়ে কি করেছিলাম, কিভাবে করেছিলাম, এইভাবে এই সুইচ টেপেছিলাম না ওই সুইচ টেপেছিলাম, এসব যেন মাথায় না আসে, তাহলে কিন্তু তুমি ফেরারিস করতে পারবে না। ফেরারিস যদি করতে হয় তাহলে ক্যালকুলেটর চালানোটা স্মুথ করতে হবে, কারণ দেখো ল্যামডার ভ্যালু তোমাকে আমি যতই বলি যে আমি এতগুলো অঙ্ক দিয়েছি, ল্যামডার ভ্যালুগুলো দিয়ে দিয়েছি, তুমি মনে রাখো, তুমি কিন্তু সব মনে রাখতে পারবে না, বা মনে যদি রাখো একটার সাথে একটা গুলোবে, গ্যারান্টি গুলোবে। তাই জন্য মনে থাকুক, স্টিল তুমি ল্যামডার ভ্যালু ক্যালকুলেটর দিয়ে দেখে নেবে যদি তোমার সন্দেহ হয়, ঠিক আছে। এবং তার জন্য কিন্তু ক্যালকুলেটর স্পিডে চালানোটাকে অভ্যস্ত রাখতে হবে, ঠিক আছে। স্টারমের ক্ষেত্রে ব্যাপারটা তাই, যত রকম প্যাটার্ন করিয়েছি সব রকম করে যাও, বাস দেখো স্টারমে তো অঙ্কের সংখ্যা কম, অত বেশি নয় স্টারমের অঙ্কের সংখ্যা, ওই কটা করে গেলেই তোমার হয়ে যাবে কাজ, ঠিক আছে। এবার যে অঙ্কই দিক না কেন ওই মেথডগুলো যেরকম শিখিয়েছি তার মধ্যে একটা না একটাই পড়ে যাবে, বাস, ঠিক আছে। আমি আবার বলছি, যদি কোনো কোচিং ইনস্টিটিউশনের কোনো পেপার পেয়ে থাকো তাহলে ওটাকে এই মুহূর্তে মোবাইল থেকে ডিলিট করো, কারণ ওটা তোমার ক্ষতি করবে। তোমার রিভিশন করতে যাবে তুমি, তোমার মনে হবে আমি অঙ্কগুলো ট্রাই করে দেখি, একবার করেই যাই, এইসব মনে হবে, ব্যাস রিভিশনের চটকে যাবে পুরো, ঠিক আছে। আচ্ছা, এগুলো আসলে কি বলতো, পাবলিসিটি, ঠিক আছে। যে অমুক স্যার সাজেশন দিয়েছে, আরে ভাই অমুক স্যার যে সাজেশন দিয়েছে সেটা ওই স্যারও জানে যে মিলবে না, কেন দিয়েছে, যাতে উনি যখন করিয়েছেন ক্লাসে ওনার স্টুডেন্টদের ওই অঙ্কগুলো করিয়েছেন, ঠিক আছে। এবার ওনার স্টুডেন্টরা ওগুলো করেছে অলরেডি, তারা জানে যে এরকম আসবে, কমন পেয়ে যাব, ঠিক আছে। কিন্তু আসল কথা কিন্তু উল্টো, ফার্স্ট সেমিস্টারে ওনারা দিয়েছিলেন এবং মেলেনি, এবারও মিলবে না, ঠিক আছে। তা আমরা চাইলেও আমরা দিতে পারতাম, কিন্তু তাতে স্টুডেন্টের ক্ষতি হয়, তাতে স্টুডেন্টের রিভিশন নষ্ট হয়, রিভিশনের স্পিড স্লো হয়ে যাবে, তুমি অঙ্কগুলো করতে যাবে তোমার আসল রিভিশনটা বন্ধ হয়ে যাবে, সেটা যাতে না হয় সেই জন্যই তোমাকে দেওয়া হয়নি, ঠিক আছে। চলো, আচ্ছা আমি একটু বলি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে আসি। দেখো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে আমি একটু কোয়েশ্চেন পেপার দিয়ে বলি, সুবিধা হবে আমারও বলতে। আচ্ছা, চেক দ্য কনসিস্টেন্সি অফ দ্য সিস্টেম অফ ইকুয়েশনস। তো এখানে কি করতে হয়, কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স আর অগমেন্টেড ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক সমান হচ্ছে কিনা দেখতে হয়, পারবে, বলো 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 বলো। বেশ, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের আরেক ধরনের প্রবলেম আছে যে ল্যামডার ভ্যালু কত হলে সিস্টেমটার সলিউশন থাকবে, করেছো তো এই টাইপের অঙ্ক, ল্যামডা মিউ এর ভ্যালু কত হলে, হ্যাঁ দাদা বলেছিল। আচ্ছা এই যে দেখো, ডিটারমাইন দ্য ভ্যালুস অফ a b so that the system of equation has unique solution, no solution, many solution in the field of rational numbers। rational number মানে হচ্ছে
ওই যে a বাই b ফর্মে বা p বাই q ফর্মে সলিউশন থাকবে। সে তুমি রিয়েল নাম্বার যদি দেখো, রিয়েল নাম্বারে দুটো পার্ট থাকে, রেশনাল ইরেশনাল। তো এখানে তো ইরেশনাল সলিউশন আসার কোনো ব্যাপার নেই, কারণ দেখো যখন বলছে যে সলিউশন রেশনাল নাম্বার হবে, তার মানে বুঝতে হবে a b এর ভ্যালুগুলো রেশনাল নাম্বার হবে। বাকি তুমি বিন্দাস অঙ্ক করো, তোমার এই রেশনাল নাম্বার নিয়ে হেডেক নেওয়ার কোনো বিষয় না। বাকি রেশনাল নাম্বার যদি নাও লেখা থাকে, অঙ্কের সলিউশন যা হবে, রেশনাল নাম্বার লেখা থাকলে অঙ্কের সলিউশন তাই হবে, তোমার ওটা নিয়ে হেডেক নেওয়ার বিষয় না। ঠিক আছে? পারবে এই টাইপের অঙ্ক? বলো 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 বলো। ওই তো ল্যামডা মিউর টাইপই তো, ঠিক আছে তো? বেশ, আচ্ছা এবার আসছি রো রিডিউসড এশেলন ফর্মে রিডিউস করো এবং র‍্যাঙ্ক বার করো। ফাইন্ড দা র‍্যাঙ্ক অফ দা ম্যাট্রিক্স বাই রিডিউসিং টু ইটস রো রিডিউসড এশেলন ফর্ম। একটু চট করে বলে ফেলো, রো রিডিউসড এশেলন ফর্ম বলতে কি বোঝানো হয়? ওই যে ডায়াগোনালি 1 একটা নন জিরোটাকে 1 করতে হবে, তারপরে তার উপর নিচে 0 করতে হবে, তারপরে সবগুলো এক সেকেন্ড, আমি একটুখানি বক্সির কাছে আসি। ঠিক আছে, বলো বক্সি, তুমি কি বললে রো রিডিউসড এশেলন ফর্ম মানে কি? এই যে ডায়াগোনালি মানে 1 তার কর্নারে 1 তার কর্নারে 1 তার কর্নারে 1 করতে হবে, আর 1 এর নিচে আর উপরে যে যেগুলো থাকে তাকে 0 করে দিতে হবে। আর 1 এর উপরে? 1 এর উপরে, ওটাই তো বললাম, উপরে আর নিচে যারা থাকে তাদেরকে 0 করতে হবে। তাই কি 1 এর উপরে 0 হয়? হ্যাঁ, লিডিং ওয়ান বার করতে হবে। লিডিং 1 বার করতে হবে, আর কি করতে হবে বলো? আর কি করতে হবে লিডিং 1 ছাড়া? সিমেট্রি, আইডেন্টিটি ম্যাট্রিক্স বানাতে হবে। হ্যাঁ, না আইডেন্টিটি ম্যাট্রিক্স কেন বার করব? আমায় তো রো রিডিউসড এশেলন ফর্ম বলেছে, আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স কেন করতে যাব? বলো বলো বলো। এইভাবে করি। আইডেন্টিটি ম্যাট্রিক্স তো র‍্যাঙ্ক বার করার জন্য করিয়েছে, রো রিডিউসড এশেলন ফর্মের জন্য আইডেন্টিটি ম্যাট্রিক্স করিয়েছে নাকি? না, আইডেন্টিটির আগে অবধি তো তাহলে কি করিয়েছে বলো 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 বলো। এইটাই তো করিয়েছিল। আরে তোমার ওই যে 1 এর নিচে যেগুলো আছে 2 3 করে দিতে 0 করেছিল, তারপর 5, তারপরে যে পরের রো থেকে তোমার 1/5 দিয়ে গুণ করে ওটাকে 1 করে দিতে। হ্যাঁ, তাহলে আসল কথাটা বলো না, তুমি ডায়াগোনালি 1 বলছো কেন? ডায়াগোনালি 1 তো কেউ বলেনি তোমাকে। তোমাকে বলেছিল ওই যে যেটা তীর্থ বললো, প্রত্যেকটা রো এর লিডিং টার্ম 1 হবে, সেটা ডায়াগোনালি থাকতে হবে এমন কোনো কথা নেই। তুমি যখন আইডেন্টিটি ম্যাট্রিক্স বলছো সেখানে ডায়াগোনালি 1 দরকার হয়, কিন্তু রো রিডিউসড এশেলন ফর্মে ডায়াগোনালি 1 এর প্রয়োজন হয় না। এই জিনিসটা তোমরা কেন ভুল করলে আমাকে বলো, কেন এই ভুলটা হচ্ছে? খাতা খোলো, দরকার হয়। ক্যালকুলেশন করার পর ডায়াগোনালি 1ই চলে আসে। না, হয় না ডায়াগোনালি 1, সব সময় ডায়াগোনালি 1 আসে না। তাহলে আমাকে বক্সি বললো দুবারও পুরোটা রিভিশন করেছে, দেখো কি রকম রিভিশন করেছে। মানে এবার ও বাড়ি গিয়ে আমি ওকে যা পিঠের চামড়া তুলে আসবো না, ঠিক আছে? এই জিনিসগুলো করলে পরীক্ষায় তুমি নাম্বার কাটার সুযোগ করে দিয়ে আসছো। তুমি বলবে দাদা আমি র‍্যাঙ্ক ঠিক ক্যালকুলেট করেছি, কিন্তু রো রিডিউসড এশেলন ফর্ম যে করনি সেটা তুমিও ভুলে যাচ্ছ। কি ডায়াগোনালি 1 আসবে কেন সব জায়গায়? কোথায় লেখা আছে রো রিডিউসড এশেলন ফর্মে ডায়াগোনালি 1 আসবে? কে তোমায় বলেছে? কেউ বলেনি। তোমাকে বলা হয়েছে প্রত্যেকটা রো এর লিডিং টার্ম 1 হবে এবং সেই 1 এর কলামে বাকি যে অন্যান্য জিনিসগুলো থাকবে সেগুলো 0 হবে। ঠিক আছে? এইভাবে যতগুলো নন জিরো রো পাবে সেইটা হবে র‍্যাঙ্ক ইন দা রো রিডিউসড এশেলন ফর্ম, আর বাকি রো গুলো সব 0 হবে। এবং প্রত্যেকটা রো যখন উপর থেকে নিচে যাবে ওই 1 এর আগে 0 সংখ্যা ক্রমাগত বাড়বে। কি ঠিক বললাম আমি তীর্থঙ্কর? হ্যাঁ, এই ঘটনাটাকে রো রিডিউসড এশেলন ফর্ম বলে তো নাকি? হ্যাঁ। তাহলে তুমি যদি এখন বলো যে ডায়াগোনালি 1 হবে, সেরকম তো কখনোই হতে পারে না। সব সময় হতে পারে, স্পেশাল একটা ক্ষেত্রে হয়ে গেল, একটা অঙ্কে ডায়াগোনালি 1 চলে এলো, তার মানে যে সব জায়গায় আসবে তা নয়। দেখো আমি তোমাকে এখানে একটা एग्जांपल দিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরো আমি তোমায় বললাম বলো বক্সি এটা রো রিডিউসড এশেলন ফর্ম হবে কি হবে না?
এই ম্যাট্রিক্সটা এটার জন্য এটা বলছি না, আমি এটার জন্য এটা বলছি না, আমি একটা স্পেশাল ম্যাট্রিক্স দিয়ে বললাম এটা রো রিডিউসড এচেলন ফর্ম হবে কি হবে না? হ্যাঁ হবে। তো হবে, তো ডায়াগোনালি 1 কোথায়? এটা 1 আছে না তাহলে তো নিচেই তো, কে একে নিচেই তো আছে ওয়ানটা। তো ডায়াগোনাল মানে কি? ডায়াগোনাল মানে তো এই এলিমেন্ট গুলো, একে ডায়াগোনাল বলে, তাই না? হ্যাঁ তাহলে গুলিয়ে ফেলছো। এবং এবং এইখানে যে 0 আছে তার জন্য এইখানে তুমি 2 পেয়েছো, তাতেও কিছু যায় আসে না। কিন্তু দাদা এখানে যেটা করেছিল যে ওই যে সেকেন্ড কলামটাকে থার্ডে আর থার্ড কলামটাকে সেকেন্ডে নিয়ে এসেছিল। করা যাবে না, রো রিডিউসড, তুমি ভুল বলছো। রো রিডিউসড এচেলন ফর্মে কলামের কোনো ক্যালকুলেশন করা যাবে না, তুমি খাতা খুলে দেখো, হতেই পারে না। কংগ্রুয়েন্সে হবে ওটা, কনগ্রুয়েন্সে হবে ওটা, সব একটার ঘাড়ে একটা চাপাচ্ছে। দেখো আমি এই ভয়টাই পাচ্ছি যে এক্সামে গিয়ে এর ঘাড়ে ওটা ওর ঘাড়ে এটা চাপিয়ে এসে বলবে দাদা আমি ফুল আনসার করেছি, আর লাস্টে মার্কস বেরোনোর সময় আমার মাথা খারাপ যে ভাই এ কি রেজাল্ট করছে। কি করে তুমি একটার ঘাড়ে একটা চাপাচ্ছ বলো তো? দুবার রিভিশন করে, আরো 4 বার তুমি রিভিশন করো, খাওয়া দাওয়া বন্ধ করে রিভিশন করো, তোমার সব গুলোচ্ছে। বুঝলে বক্সি? হ্যাঁ তোমার আরো 4 বার রিভিশনের দরকার, আর এই ফাঁকিবাজি রিভিশন নয়, ভালো করে রিভিশন। এটা হয়ে গেল মানে একটা অঙ্ক দেখে নিলাম মানে সব পারবো, ওইভাবে রিভিশন হবে না, সব দেখতে হবে। তুমি একটা অঙ্ক দেখেছো, সেই অঙ্কে ডায়াগোনালি 1 ছিল, ব্যাস তুমি এসে ধরে নিয়েছো যে রো রিডিউসড এচেলন ফর্মে ডায়াগোনালি 1 হবে, ব্যাস হয়ে গেল। এরকম একটা অঙ্ক দেখলে হবে? বুঝতে পারছো? হ্যাঁ সবগুলোই করেছি, অন্যগুলোও তো করেছি। তাহলে কি করে তুমি এসব বলছো বলো তো? হ্যাঁ তাহলে গুলোচ্ছেটা কেন? তাহলে গুলোচ্ছে কেন? গুলোলে হবে এরকম? এইগুলো তো মার্কস উঠবে রে বাবা। 4-5টা অঙ্ক এরকম 5 নম্বরে থাকবে, 25 নাম্বার। গিয়ে ফার্স্টে, আমি যদি তোমার জায়গায় হতাম, গিয়ে ফার্স্টে ইউনিট থেকে 10-15 মিনিট 20 মিনিটের মধ্যে শেষ করতাম 25 নাম্বার। এমন হাত চালাতাম 15 মিনিট 20 মিনিটের মধ্যে 25 নাম্বার চলে আসতো ইউনিট 3 এর। অন্য কিছু তাকাতাম না, গিয়ে ইউনিট 3 কমপ্লিট করে দিতাম, গ্রুপ 3 কমপ্লিট করে দিতাম এক্সাম দিতে গিয়ে। বুঝতে পারলে? অ্যাট লিস্ট এই দেখো ভেক্টর স্পেস থেকে আমি যদি ধরে নিই 10 নাম্বারও আসবে, তাহলে এখান থেকে তো 3টে বড় কোশ্চেন আসবে। একটা রো রিডিউসড এচেলন ফর্ম করে র‍্যাঙ্ক বার করা, বা নরমালি এমনি র‍্যাঙ্ক বার করা, এরকম টাইপের একটা কোশ্চেন আসবে। আর একটা এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আসবে, ঠিক আছে? ওকে, আর একটা ওই টাইপের কোশ্চেন আসবে। দাঁড়াও বইটা খুলি বলছি। আর একটা কোশ্চেন আছে নরমাল ফর্ম আসতে পারে, নরমাল ফর্ম করে র‍্যাঙ্ক আসতে পারে, তবে নরমাল ফর্ম তো সোজা ওটা আসে না, আসলে সাধারণত রো রিডিউসড এচেলন ফর্মই আসে। হ্যাঁ হ্যাঁ ইনভার্স আসতে পারে, রাইট, আমি ওইটাই বলছি। দাঁড়াও অঙ্কগুলো খুলি। গেলি রে বাবা। এই দেখো এরকম একটা অঙ্ক আছে, এরকম টাইপটা, এই টাইপটাকে বলছি, এই টাইপটা স্পেসিফিক্যালি, এই টাইপটাও খুব ইম্পর্টেন্ট আর কি। পড়েছো তোমরা? আমি তোকে একটু বলে দিই। এলিমেন্টারি ট্রান্সফরমেশনের সাহায্যে ম্যাট্রিক্সের ইনভার্স কি করেছো তুমি কি? খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এলিমেন্টারি ট্রান্সফরমেশনের সাহায্যে ম্যাট্রিক্সের ইনভার্স খুব ইম্পর্টেন্ট। আরেকটা অঙ্ক আছে, ওই ধরো এরকম বললো, আমি একটু অঙ্কটা লিখি, সব উড়ে যাচ্ছে হয়। আমি একটু অঙ্কটা লিখি। একটা ম্যাট্রিক্স দিয়েছে, এই টাইপটা বলছি, ঠিক আছে? মানে এই টাইপটা বলছি, এটাই যে আসবে এরকম না ব্যাপারটা, ঠিক আছে? ওই জন্যই তো বারবার বলছি যে সাজেশন যেই দিক না কেন, সেই সাজেশন মেলার কোনো চান্স থাকে না। যদি লটারি লেগে যায় সেটা আলাদা ব্যাপার, লটারি লাখে একবার লাগে, ঠিক আছে? a -1 -1 -1 a -1, এই একটা স্যাম্পল অঙ্ক দিচ্ছি, ঠিক আছে? এই টাইপেরও আসে 1 1 1। বলছে a এর ভ্যালু -1 হলে র‍্যাঙ্ক কত হবে, a এর ভ্যালু -1 না হলে র‍্যাঙ্ক কত হবে। বুঝলে? দুটো অঙ্ক দিয়েছে একসাথে, তোমাকে যে কোনো একটাই দেবে পরীক্ষায়। প্রথমে a এর ভ্যালু -1 হলে র‍্যাঙ্ক কত হবে, a এর জায়গায় -1 বসিয়ে করলে, ঠিক আছে? আর একটা a এর ভ্যালু -1 না হলে র‍্যাঙ্ক কত হবে, সেখানে এলিমেন্টারি ট্রান্সফরমেশন করে সেপারেট করবে জিনিসটাকে, তাহলে তুমি বুঝে যাবে যে a এর জায়গায় -1 না বসলে র‍্যাঙ্ক কত হবে, ঠিক আছে? এই টাইপের অঙ্ক আসে। আচ্ছা, আরেকটা টাইপ আছে,
আচ্ছা শোনো একটা জিনিস বলি, দুটো ম্যাট্রিক্স যদি ইকুইভ্যালেন্ট হয় তার মানে তাদের র্যাঙ্ক সমান, আর যদি নন ইকুইভ্যালেন্ট হয় র্যাঙ্ক ডিফারেন্ট। তোমাকে প্রমাণ করতে দিল দেখাও যে এই দুটো ম্যাট্রিক্স ইকুইভ্যালেন্ট, তার মানে তাদের র্যাঙ্ক সমান দেখাতে হবে। বললো যে না ইকুইভ্যালেন্ট নয় দেখাও, তার মানে দুটো র্যাঙ্ক ম্যাট্রিক্সের র্যাঙ্ক আলাদা দেখাতে হবে। এবার তুমি যখন র্যাঙ্ক সমান বা র্যাঙ্ক আলাদা দেখাচ্ছ, এটা তোমার ব্যাপার, তুমি কোন মেথডে দেখাবে। রো রিডিউসড এচেলন ফর্মেও দেখাতে পারো, নরমাল ফর্মেও দেখাতে পারো, তুমি যেটা খুশি দেখাবে। ঠিক আছে, বুঝলে কথাটা? বলো। আর একটা অঙ্ক আছে, এই টাইপটাও আসে। আমি কোয়েশ্চেনটা দিচ্ছি, এই টাইপটাও আসে। ফাইন্ড সিঙ্গুলার না মানে নন সিঙ্গুলার ম্যাট্রিক্সেস PQ such that PAQ is in normal form. Normal form. And hence find the rank of A, where এখানে আমি দু রকম দিচ্ছি, তুমি দুটোই করতে পারো বা একটা করলেও হবে। 4 6 2 2 3 1 1 4 0 3 7 1, এটা একটা ডি। দুটো আলাদা আলাদা অঙ্ক আর কি, ঠিক আছে, দুটো এক নয়। এটা দিয়েও দিতে পারে এই অঙ্কটা, এই কোয়েশ্চেনটা এটা দিয়েও দিতে পারে, এই কোয়েশ্চেনটা এটা দিয়েও দিতে পারে, মানে ম্যাট্রিক্স তো চেঞ্জ করতেই পারে, তাই না? এটাই বলতে চাইছি। 1 1 0 1 2 -1 2 3 1, হ্যাঁ দেখো এটা একটা করেছো, ঠিক আছে? বলো, ঠিক আছে? তাহলে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ম্যাট্রিক্সের র্যাঙ্ক মোট এই টাইপের অঙ্ক তোমায় দিতে পারে। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে অনেক রকম ভ্যারাইটিস হয়, আমি সব রকম ভ্যারাইটিস দেখানোর সুযোগ পেলাম না। ল্যামডা দিয়ে একটা অঙ্ক হয়, এখানে হাতের কাছে পাচ্ছি না। এই যে বি দিয়ে একটা অঙ্ক দিয়েছে, এটাও দেয় কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? মানে এটাই এরকম দেয় না, মানে এই টাইপটা দেয় আর কি, বুঝতে পারলে? ভিডিওটা খুলিনি কেন? ঠিক আছে, টাইপটা দেয়, টাইপটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? টাইপটাকে ফলো করবে। আচ্ছা, এই যে obtain row echelon matrix which is row equivalent to this, তার মানে কি? এই কোশ্চেনটার মানে কি? এই যে দেখো, obtain row echelon matrix which is row equivalent to this, এমন একটা row echelon matrix খুঁজে বার করো। row echelon matrix মানে ওই ফর্মে আছে যে ফর্মটা নিয়ে একটু আগে ডিসকাস করছিলাম, ঠিক আছে? যেটা row equivalent to this, তার মানে কি? তার মানে এটার যে র্যাঙ্ক আর ওটার যে র্যাঙ্ক সমান হবে। অ্যাকচুয়ালি রো ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে রো ট্রান্সফরমেশন দিয়ে র্যাঙ্কটা দেখাতে হবে সমান, অর্থাৎ এটা রো ট্রান্সফরমেশন করবে, মানে রো অপারেশন করবে, রো অপারেশন করে এটাকে তুমি রো রিডিউসড এচেলন ফর্মে ফেলবে, ঠিক আছে? ফেললে যে আনসারটা পাবে সেটাই তোমার আনসার, ঠিক আছে? বক্সি বোঝা গেল? এটা রিডিউসড এচেলন ফর্ম হবে না এটা? হ্যাঁ, বলো বলো, রো কি বলছো? এই যেটা ম্যাট্রিক্সটা দেওয়া আছে, হ্যাঁ, এইটাকে যদি আমি রো রিডিউসড এচেলন ফর্মে আনি, তাই করতে হবে অ্যাকচুয়ালি। এটাকেই রো রিডিউসড এচেলন ফর্মে ডাইরেক্ট কনভার্ট করে দেবে, তোমার আনসার চলে আসবে, ওইটাই অ্যানসার হবে। ওটাই আনসার হবে, ঠিক আছে? র্যাঙ্ক ফ্যাঙ্ক চাইনি, এখানে শুধু ম্যাট্রিক্সটা চেয়েছে, ওটাই আনসার হবে। আচ্ছা, আর ঘাবড়াবে না, তুমি যা করেছো সেটা মোর দ্যান এনাফ। আমি বারবার বলছি এপাশ ওপাশে তাকাবে না, লোকজন পাবলিসিটি করার জন্য অনেক কিছু বলবে। কুণাল ঘোষ নিজে বলছে যে সরকার যাই করুক, আমার কাজ হচ্ছে সরকারকে ডিফেন্ড করা, ভালো কাজ করুক খারাপ কাজ করুক, তাহলে বুঝে নাও যে মার্কেট কিভাবে চলে, ঠিক আছে? তাই লোকজনের পাবলিসিটিতে তাকিয়ে লাভ নেই, ওকে? আমি যদি তোমায় যে অঙ্কগুলো করিয়েছি, আমি বা মোহিত স্যার তোমাকে যে অঙ্কগুলো করিয়েছি, সেই অঙ্কগুলো দিয়ে একটা কোয়েশ্চেন পেপার বানিয়ে দেবো, বানিয়ে মার্কেটে ছেড়ে দেবো, ওদের স্টুডেন্টরা আবার পারবে না, বুঝতে পারছো? ওইভাবে ভেবে লাভ নেই, ঠিক আছে? ডিফাইন র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, ডেফিনিশনটা মাথায় রাখবে, ঠিক আছে? ফাইন্ড অল রিয়েল ভ্যালুস অফ ল্যামডা ফর হুইচ দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স ইজ 2, ল্যামডার সেই সমস্ত ভ্যালুগুলো বার করো যাতে ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2 হয়। করেছো এই টাইপ? এক্স্যাক্টলি এটাই বলছি, এই টাইপ করেছো, বলো 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 বলো। ব্যাস ব্যাস, কিন্তু ওই যে ভাই, এটার ঘাড়ে ওটা চাপিও না, দয়া করে ওইটুকু করো, এটার ঘাড়ে ওটা চাপিও না, রিভিশনটা বারবার করো।
তোমরা অনেকেই মনে করো যে একটা অঙ্ক দেখে নিলাম চ্যাপ্টারের রিভিশন শেষ হয়ে গেল। তুমি বিশ্বাস করবে না, আমি যখন তোমার বয়সে পড়েছি, আমার যদি যখন পড়াশোনা করেছি, আমি যদি কোনো চ্যাপ্টারে 30টা অঙ্ক করি, আমি রিভিশন করার সময় 30টা অঙ্কই দেখতাম। কারণটা জানো? প্রত্যেক অঙ্কে কিছু স্পেশাল জিনিস থাকে যেটা অন্য অঙ্কে তুমি পাবে না। এবার আমি যদি জেনারেলি দেখে নিই, আচ্ছা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বার করার এই অঙ্কগুলো ল্যামডার ভ্যালু কত হলে র্যাঙ্ক বার হবে, তাহলে এটা আমি একটা অঙ্ক দেখে নিলাম, স্যার 10টা অঙ্ক করিয়েছে করাক না, আমি এই 10টা কেন করবো? আমি তো বেশি স্মার্ট, আমি 10টা কেন করবো? আমি এই যুগে জন্মেছি, জেন জিতে পড়ি, আমি কেন বেশি খাটবো? তুমি কি মনে করো স্যার বোকা আছে? তোমাকে এমনি এমনি 10টা অঙ্ক করিয়েছে? যদি একই হতো সবকটা অঙ্ক, তাহলে এমনি এমনি করিয়েছে তোমাকে? এইটাই করছো বক্সি, আমি জানি তুমি 100% এটাই করছো, ঠিক আছে? আর এই করতে গিয়ে সবকটা প্র্যাকটিস করেছি। তাহলে কি করে গোলাচ্ছে? আমার তো মাথাটা এবার গরম হয়ে যাচ্ছে, না? তোমাকে খাতা দেখাতে পারি। ঠিক আছে, আমি যাচ্ছি, বিকালে যাচ্ছি, খাতা রেডি করো, ঠিক আছে? ব্যাস, ঠিক আছে, চলো। কারণ এত খেটে যদি রেজাল্ট খারাপ করো তো মাথা গরম হয়ে যাওয়া স্বাভাবিক। আচ্ছা, আমি ম্যাট্রিক্স থেকে বেরিয়ে ভেক্টর স্পেসে আসছি। ভেক্টর স্পেসে কি কি করবে, ভেক্টর স্পেসে কি কি করেছো এবং যেগুলো রিভিশন করবে, জোর দেবে যেগুলোর উপরে, সেগুলো বলছি। দেখো, প্রথমে ভেক্টর স্পেসের ডেফিনিশন করেছো। কাকে বলে ভেক্টর স্পেস? বলো, আরে বলো। করেছো। Rn, পার্টিকুলার Rn যে ভেক্টর স্পেস, তার ডেফিনিশন করেছো, লিখতে দেবে পরীক্ষায়। Rn ভেক্টর স্পেসকে ডিফাইন করো, বলো। করেছো তো? জোরে বলো। বেশ, এবার একটু বইটা খুলি আমি। আচ্ছা, এবার আসছি অ্যালজেব্রিক এন্ড জিওমেট্রিক প্রপার্টিজ অফ ভেক্টর। দাঁড়াও, বইটা আমি খুলে নিই, কি টাইপস আছে একটুখানি মাথায় রাখলে সুবিধা হবে। হ্যাঁ, এবার আসছি। আচ্ছা, এখানে অ্যালজেব্রিক এন্ড জিওমেট্রিক প্রপার্টিজ থেকে যেগুলো পরীক্ষায় আসার চান্স আছে, যেমন ধরো 0 * θ = 0 * α = θ, 0 * α = নাল ভেক্টর। আলফা যদি কোনো ভেক্টর হয়, তাকে 0 দিয়ে মাল্টিপ্লাই করলে নাল ভেক্টর হবে। তারপর c * θ = θ, -1 * α = -α, c * α = θ implies c = 0 or θ = α = θ। করেছো এগুলো? করেছো তো? বলো। হ্যাঁ, বেশ। আচ্ছা, vector from a linear system and কলম লিখে ছাড়ো, লাগবে না। existence of solution of linear combination of vectors, বাদ দাও। geometry of linear combination, আচ্ছা এই জায়গাটা আসি। লিনিয়ার কম্বিনেশনের জিওমেট্রি। দেখো, জিওমেট্রি দিয়ে পরীক্ষায় কোনো জন্মে কিছু দেবে না, ওটা সিলেবাসেই লেখা থাকে, ঠিক আছে? যা দেবে অঙ্ক দিয়ে দেবে, পরিষ্কার কথা। ওটা শুধু সিলেবাসে লেখার জন্য ভালো লাগে, কিন্তু আদৌ কোনোদিন দেবে না তোমাকে। তোমাকে যে অঙ্কগুলো দেবে সেটা বলি। α1, α2, α3 যদি ভেক্টর হয় such that α1 + α2 + α3 = null vector, prove that L of α1 α2 = L of α2 α3 = L of α3 α1। করেছো এই টাইপের অঙ্ক? বলো। বুঝতে পারলে? এল দিয়ে যে অঙ্কগুলো কি করেছো তো? আচ্ছা, এখানে আরো একটা অঙ্ক আছে এই টাইপটা আর কি, মেইনটেইন। দেখো, এক্সারসাইজে 6, 7, 8 এর অঙ্ক, আমি এক্সারসাইজ থেকে বলছি, এসকে মাপার এক্সারসাইজ থেকে বলছি আমি। 6, 7, 8 এর অঙ্ক, এই তিনটা অঙ্কের মধ্যে মন বলছে একটা আসবে, বা এই টাইপে একটা আসবে। এক্স্যাক্টলি এই তিনটের মধ্যে একটা না আসলে এক্স্যাক্টলি এই টাইপে একটা আসবে, ঠিক আছে? এই তিনটের টাইপে একটা অঙ্ক তোমায় দেবে। এস যদি আলফা বিটা গামা হয়, পি যদি আলফা প্লাস বিটা গামা হয়, আলফা প্লাস বিটা গামা হয়, আর টি যদি আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস আলফা হয়, ঠিক আছে? তাহলে প্রমাণ করো এল অফ এস = এল অফ টি = এল অফ পি। আর একটা অঙ্ক আছে, আমি পড়ছি না, বড় অঙ্ক, α1 + α1 α2 α3 α4 দিয়ে আছে। এই টাইপের মধ্যে কিন্তু একটা আসছে, ঠিক আছে? আচ্ছা, বেশ। এবার আসছে লিনিয়ার ডিপেন্ডেন্স, খুব বেশি নয়। দেখো, এইটা প্রথমে কি বললাম, রিয়েল ভেক্টর স্পেসের ডেফিনিশন, নরমাল ভেক্টর স্পেসের ডেফিনিশন, দুটো ডেফিনিশন। তারপরে ওই প্রপার্টিজ গুলো, θ * α + β, হ্যান ত্যান ওই প্রপার্টিজ গুলো। তারপরে এই টাইপের তিনটে অঙ্ক বললাম, এই তিনটে অঙ্ক করা মানে এই টাইপটা কমপ্লিট হয়ে গেল। যাই দিক না কেন এই তিনটে অঙ্কের টাইপই দেবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসছে লিনিয়ার ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা, তোমাকে 3টে বা 4টে ভেক্টর দিয়ে বললো যে ভেক্টরগুলো ইন্ডিপেন্ডেন্ট কি ডিপেন্ডেন্ট চেক করে দেখাও। মনে আছে? ডিটারমিনেন্ট = 0 হলে, যদি ডিটারমিনেন্ট তৈরি করা যায়, সব সময় তো তৈরি করা যায় না, যদি ডিটারমিনেন্ট তৈরি করা যায় তাহলে ডিটারমিনেন্ট = 0 হলে ডিপেন্ডেন্ট হয়, আর ডিটারমিনেন্ট নট = 0 হলে ইন্ডিপেন্ডেন্ট হয়। মনে আছে তো নাকি? বলো। মনে আছে? আচ্ছা,
যেখানে ডিটারমিনেন্ট তৈরি করা যায় না সেখানে C1 C2 C3 দিয়ে করা হয়, ওইটাও কিন্তু ওই অঙ্ক কিন্তু আসবেই আসবে, একদম গ্যারান্টি দিচ্ছি। হয় ডিটারমিনেন্ট দিয়ে আসবে, মানে যেখানে দেখো স্কোয়ার ফর্মে থাকলে ডিটারমিনেন্ট তৈরি করা যায়, তো ডিটারমিনেন্ট দিয়ে তুমি ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স চেক করে দিলে। স্কোয়ার ফর্মে না থাকলে করা যায় না, তো সেখানে তোমাকে ওইভাবে করতে হবে, ঠিক আছে? তো যেখানে ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স ডিটারমিনেন্ট দিয়ে চেক করা যায় না সেখানে ওই আলফা বিটা গামা বা C1 C2 C3 দিয়ে পারবে করতে ওই টাইপের? বলো। জাস্ট প্রশ্ন করবে, দেখাও যে এই তিনটে ভেক্টর ইন্ডিপেন্ডেন্ট বা চারটে ভেক্টর ইন্ডিপেন্ডেন্ট। যদি ডিটারমিনেন্ট তৈরি করা যায় তো খুব ভালো, তৈরি করে ডিটারমিনেন্টের ভ্যালু চেক করলে, আর যদি তৈরি করা না যায় তাহলে C1 C2 C3 দিয়ে করলে যে কোনো একটা আসবেই, এখানে একটা আসবেই গ্যারান্টি একদম, ঠিক আছে? আচ্ছা এবার আসছি, এবার আর সেরকম কিছু এখানে নেই। এবার হচ্ছে থিওরেম, একটু থিওরেম আছে, একটু ভেক্টর স্পেসের থিওরেম আছে, ঠিক আছে? এখানে মোহিত স্যার যে থিওরেমগুলোকে ইম্পর্টেন্ট বলেছেন, আমি আর থিওরেমের মধ্যে ঢুকছি না, মোহিত স্যার যে থিওরেমগুলোকে ইম্পর্টেন্ট বলেছেন সেগুলোকে দয়া করে করে যাও। কারণ দেখো এই ইউনিটটা 25 নাম্বার যে ক্যারি করবে, যদি ম্যাট্রিক্সে দুটো অঙ্ক দেয়, ধরো ম্যাট্রিক্সে দুটো অঙ্ক দিলে, একটা রোডুস এশিলন ম্যাট্রিক্স দিয়ে র্যাঙ্ক আর একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, তাহলে দুটো 10 নাম্বার হলো, ঠিক আছে? এই পাশে কিন্তু ভেক্টর স্পেস থেকে 15 নাম্বার দেবে। ভেক্টর স্পেসে 15 নাম্বার মানে খুব কম চান্স আছে তোমাকে আরএন এর ডেফিনিশন লিখতে দেবে, চান্স নেই ধরে নাও, আরএন এর ডেফিনিশন লিখতে দেওয়ার চান্স নেই, তবু মেথড মানে সিলেবাসে মেনশন করেছে বলে আমরা জোর দিচ্ছি, আদারওয়াইজ চান্স নেই ধরে নাও আরএন এর ডেফিনিশন লিখতে দেওয়ার, ঠিক আছে? চান্স কিসের আছে? চান্স আছে অ্যাকচুয়ালি যেটা, সেটা হচ্ছে ওই ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্সের অঙ্ক দেবে একটা অঙ্ক তোমার ওই এল আলফা বিটা গামা, ওই এল দিয়ে একটা অঙ্ক দেবে, ঠিক আছে? ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্ট ডেফিনিশন দেওয়া, এটা একটা চান্স আছে। তাহলে ওখান থেকে মোটামুটি 5-6 নাম্বারের চান্স আছে, আর দুটো বা একটা থিওরেম দেওয়ার চান্স আছে। মন বলছে যে এই থিওরেমগুলোর মধ্যে যেগুলো মোহিত স্যার থিওরেম করিয়েছে ভেক্টর স্পেসে, ওই থিওরেমগুলোর মধ্যে মিনিমাম একটা আসবেই, ঠিক আছে? ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্সের ডেফিনিশন আসবেই, মন বলছে আসবেই। তোমায় বলবে যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর কাকে বলে এবং দেখাও যে এই ভেক্টরগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, 1+4 এরকম ভাবে 5 নাম্বার দিয়ে দেবে, বা 2+3 5 নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে? আর একটা অঙ্ক ওই তোমাকে বললো যে লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরস কাকে বলে, দেখাও যে এল অফ আলফা বিটা গামা ইকুয়ালস টু এল অফ অমুক তমুক, ওই একটা অঙ্ক দেবে, ওখানে ওটা 2+3 5 নাম্বার, মন বলছে ওখানে একটা দেবে, ঠিক আছে? আর একটা থিওরেম দেবে, এইটুকু মন বলছে। এখন দেখো তোমরা নিউ সিলেবাস, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন আমাদের হাতে নেই, মন যেটা সাপোর্ট দিচ্ছে সেটা তোমাকে আমি বলতে পারি, ঠিক আছে? যে মন বলছে এটা হবে, ওকে? আর যেটা হবে মনে হয় সাধারণত কিন্তু দেখি গিয়ে সেটাই আসছে, বুঝলে? এই যে এত বছর পড়াচ্ছি, এর যে এক্সপেরিয়েন্স হচ্ছে, যেটা হবে মনে হয়, নিউ সিলেবাসের ক্ষেত্রে তো কিছু করার থাকে না, তখন তো মনের কথাই শুনতে হয়। ওর যেগুলো ধরো 2 বছর বা 1 বছর পরীক্ষা হয়েছে সেখানে বুঝতে পারি যে আচ্ছা প্যাটার্ন এটা, কিন্তু এখানে তো কোনো প্যাটার্ন বোঝার উপায় নেই যে কি টাইপের কোয়েশ্চেন ফেলতে পারে, তখন মনের কথা শুনতে হয় যে কি টাইপের কোয়েশ্চেন করতে পারে, সিলেবাস দেখে ভাবতে হয়। তো মন বলছে ওখান থেকে এই প্যাটার্নটা আসবে, সুতরাং থিওরেম যে ছাড়বে তা জেনে রাখো 5 নাম্বার তুমি ভেক্টর স্পেসে ছেড়ে গেলে। বুঝতে পারলাম? খুব বেশি থিওরেম করাননি মোহিত স্যার। কটা থিওরেম করিয়েছেন গো ভেক্টর স্পেস থেকে? বোধহয় 3টে বোধহয় করিয়েছেন, খুব সম্ভবত, আমি যতদূর শুনেছি, ঠিক আছে? যতটা করিয়েছেন তুমি ততটাই করো, দেখবে এর থেকে একটা এসছে, ঠিক আছে? ওকে? এবং আমি বারবার বলছি, তোমার জায়গায় যদি আমি হতাম তাহলে পরীক্ষায় আগে গিয়ে ইউনিট সি কমপ্লিট করতাম, কারণ এটাই হলো সেই ইউনিট যেখানে 25 নাম্বার 20 মিনিটের মধ্যে নামানো যায়, 15-20 মিনিটের মধ্যে নামানো যায় যদি ঝড়ের গতিতে হাত চালাও, ঠিক আছে? ওকে? তাই জন্যই তো বলছি তুমি রিভিশনটা করো, আর এপাশ ওপাশ কোয়েশ্চেন টেনে যদি দেখতে যাও তাহলে রিভিশনের টাইমটা নষ্ট হয়ে যাবে, তোমার মনে হবে তুমি পারবে না, ঠিক আছে? কারণ তুমি যেগুলো পড়েছো সেগুলো রিভিশন তুমি আলটিমেটলি করছো না, তাহলে তখন পরীক্ষার সময় গিয়ে মনে হবে যে আমি কি করে পারবো, আমি তো রিভিশন করলাম না, ব্যাস সর্বনাশ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ওয়েল অর্ডারিং প্রপার্টি থেকে এই পর্যন্ত যতটা আমি করিয়েছি তার মধ্যে কি কি ইম্পর্টেন্ট আছে আমি একবার রিপিট করছি, ঠিক আছে? কি কি ইম্পর্টেন্ট আছে চলো আমি একটু নোট খুলে রিপিট করি, তাহলে বলতেও তোমাদের সুবিধা হবে, আমার বোঝাতে সুবিধা হবে। এখান থেকে কিন্তু 15 নাম্বার আসবে, আমার মন বলছে এখান থেকে 15 না হলেও মোটামুটি 12 নাম্বার তো পাবেই এই পার্টটা থেকে, রিলেশন ম্যাপিং থেকে বাকি 12-13 নাম্বার, আর এই পার্টটা থেকে মিনিমাম 12 নাম্বার পাবেই, ঠিক আছে? কোনো কোয়েশ্চেন প্যাটার্ন বেরোয়নি এখনো পর্যন্ত, ইউনিভার্সিটি কোনো কোয়েশ্চেন প্যাটার্ন রিলিজ করেনি, মন যতটা তোমাকে বলছে আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন প্যাটার্ন দেখে যেটা বলতে পারবো সেটা বলছি, বুঝতে পারলে? দেখো আমি তোমাকে একটু বলে দিচ্ছি কোন কোন জায়গাগুলো তুমি ফোকাস করবে এই জায়গায়, মানে নাম্বার থিওরিতে।
একটু আমি বলছি প্রথম থেকে, ঠিক আছে, কোন কোন জায়গাগুলো ফোকাস করবে। আচ্ছা, প্রুফ এগুলোর খুব বেশি আসে না, যে মানে নাম্বার অফ পজিটিভ ডিভাইস আসে, ঠিক আছে, যেটাকে আমরা টাউ ফাংশন বলি, ঠিক আছে। সেই টাউ ফাংশনের যে টাউ অফ এন এর যে ভ্যালুটা এটা হয়, প্রুফ আমি আজ পর্যন্ত আসতে দেখিনি। তাও এর প্রুফ সহজ, হেডেক নেওয়ার মতো বিষয় নয়, ছোট্ট প্রুফ, 2 লাইনের ব্যাপার, ঠিক আছে, সেই জন্য করে যাও। মেনলি যেটা দেবে টাউ অফ এন এর ভ্যালু বার করা, খুব ইম্পর্টেন্ট, দেবেই, ঠিক আছে। এন এর ভ্যালু দিয়ে দেবে, যেমন ধরো এরকম 900 360 কিছু একটা দেবে, বলবে টাউ অফ এন বার করে দাও, খুব ইম্পর্টেন্ট, দেবেই, ঠিক আছে। এগুলো তো সেই শর্ট কোশ্চেনে আসলে আসবে। তোমাদের শর্ট কোশ্চেন প্যাটার্নই উঠে গেছে, তোমাদের ওই 2 নাম্বারের, হ্যাঁ শর্ট কোশ্চেন মানে 2 নাম্বারের কোশ্চেন, ঠিক আছে, হ্যাঁ ওইখানে আসবে, ঠিক আছে, ওকে, ঠিকই বলেছো কথাটা, ওইখানে আসবে। আচ্ছা, তবে 2 নাম্বারের কোশ্চেন মানে 10টা 2 নাম্বারের কোশ্চেন মানে ওখানে 20 নাম্বার আছে, তো এটা ছাড়া যাবে না, তাই না, ঠিক আছে। আচ্ছা, যেগুলো করাইনি সেগুলো হাত দেবে না, যেগুলো করিয়েছি সেগুলোই করবে শুধু। আচ্ছা, সিগমার ক্ষেত্রে আসছি। সিগমা অফ এন এর ভ্যালু বার করা, এটা একটু করে যাও, কিন্তু আমি আসতে দেখিনি আজ পর্যন্ত, তবে একটু করে যাও, ঠিক আছে, এই জিনিসটা, ওকে। দিয়ে দিলে তখন কি করবে, নিউ সিলেবাস তো বলা যায় না, ওকে, সেই জন্য করিয়েছি। সিগমা অফ এন এর ভ্যালু যেটা হয় কিভাবে হলো করিয়েছি, ওকে। আর তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সিগমা অফ পার্টিকুলার কোন একটা ন্যাচারাল নাম্বার বার করে দাও, যে সিগমা অফ এন কত হবে এই ন্যাচারাল নাম্বারের জন্য, সেটা আরো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে সিগমা অফ সামথিং, ওকে, খুব ইম্পর্টেন্ট। আমি শুধু আপাতত ইম্পর্টেন্ট গুলোই ফোকাস করছি, ঠিক আছে। বাকি তোমরা কিন্তু পুরোটা রিভাইজ করবে, বারবার বলছি, ওকে। কারণ তোমার তো আর কোনো কাজ নেই রে বাবা, তোমার কাজ হচ্ছে রিভাইজ করা। তোমার মেজর পেপার মাইনর পেপার রিভাইজ করা, মাইনর পেপার একটু কম করবে, মেজর পেপার বেশি করবে, এই তো ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, 1 মিনিট দাও, 1 মিনিট দাও, ঠিক আছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো, আচ্ছা, যেটা বলছিলাম, হ্যাঁ, আচ্ছা, ফাইন্ড অল ইভেন পজিটিভ ডিভাইজার, ফাইন্ড অল অড পজিটিভ ডিভাইজার, দুটোই করিয়েছি, খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি, ঠিক আছে, ওকে। যে কোনো নাম্বারের ইভেন পজিটিভ ডিভাইজার বার করো, যে কোনো নাম্বারের অড পজিটিভ ডিভাইজার বার করো, প্রচন্ড ইম্পর্টেন্ট, ছাড়া যাবে না, হ্যাঁ। আর এই যে তোমরা এখনি বলছিলে এগুলো সব শর্ট কোশ্চেন আসবে, সব সময় যে শর্ট কোশ্চেন আসবে তা নয়, অনেক সময় কি হয়, দুটো কোশ্চেন কম্বাইন করে 5 নম্বরে ফেলে দিল বা 6 নম্বরে ফেলে দিল, একটা 3টে 2 কম্বাইন করে 6 নম্বরে ফেলে দিল, তখন কিন্তু এটা তোমাকে গুরুত্ব দিতেই হবে অবশ্যই, কারণ বড় কোশ্চেন গুরুত্ব পাবেই অবশ্যই, শর্ট কোশ্চেনে গুরুত্ব নেই তা বলছি না, অবশ্যই আছে। আচ্ছা, কিন্তু আগে বড় কোশ্চেন শেষ করবে, ঠিক আছে, আগে বড় কোশ্চেন শেষ করবে, কমপ্লিট করবে, শর্ট কোশ্চেনের জন্য টাইম রাখবে, ঠিক আছে। তোমার 3 ঘন্টার পরীক্ষা, ঠিক আছে, তার মধ্যে যদি আমি ধরেও নিই যে 20 নম্বরের বড় কোশ্চেন আসছে, দেখো এখনো তো কিন্তু কোশ্চেন প্যাটার্ন তো ইউনিভার্সিটি দেয়নি, আগের প্যাটার্ন অনুযায়ী যদি আমি ধরে নিই 20 নম্বরের বড় কোশ্চেন আসছে, তাহলে তুমি 55 নাম্বার মোটামুটি 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করার টার্গেট রাখবে, যে 55 নাম্বার 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করবো, যেভাবেই হোক, বড় কোশ্চেনের 55 নাম্বার। বাকি ওই 20 নাম্বার হোক, 20 নাম্বার যখন তুমি রাখছো তার জন্য 1 ঘন্টা তুমি যদি এত টাইম রেখে কি করবো, তুমি আমার কথা লিখে রাখো, তুমি 55 নাম্বার যদি 2 ঘন্টায় নামানোর কথা চিন্তা করো, ওটা গিয়ে আরো 15-20 মিনিট এক্সট্রা নেবে, লিখে রাখো তুমি, ঠিক আছে। তুমি চাইলে তুমি যদি 1.5 ঘন্টা টার্গেট করো, ওটা 2 ঘন্টায় যাবে, 2 ঘন্টা টার্গেট করলে 2 ঘন্টা 15-20 মিনিটে যাবে, তোমার আলটিমেটলি ওই 20 নাম্বারের জন্য দেখবে আধ ঘন্টা 40 মিনিটের বেশি টাইম পড়ে থাকবে না, ঠিক আছে। ওই জন্য টার্গেট করবে 55 নাম্বার 2 ঘন্টার ভেতরে কমপ্লিট করবে। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা, যেগুলো বলছি একটু মাথায় রেখো। আচ্ছা বেশ, এখানে তো আমি কিছু জিনিস করিয়েছিলাম, ঠিক আছে, এই জিনিসগুলো যেগুলো করিয়েছি হাতে করে সেগুলো অবশ্যই খুব ইম্পর্টেন্ট, সেগুলোকে একটু স্পেশাল ভাবে করবে, ঠিক আছে, সেই জন্যই হাতে করে করানো, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ওকে। এই যে এটা এখানে, আচ্ছা এই প্রুফটা না আসবে বলে মনে হয় না, যে টাউটা যে মাল্টিপ্লিকেটিভ ফাংশন, সিগমা যে মাল্টিপ্লিকেটিভ ফাংশন, এর প্রুফ আসবে বলে মনে হয় না, তো এটাকে চাইলে তুমি ইগনোর করতে পারো, ঠিক আছে। তবে প্রুফ বড় নয়, কিন্তু মনে হয় না আসবে বলে, কোনোদিন আসতে দেখিনি আজ পর্যন্ত। আচ্ছা চলো,
আমি পরেরটায় যাচ্ছি, আমি পিডিএফ ধরেই একটু বলছি কারণ তোমাদেরকে তো সেইভাবেই পড়ানো আছে, ওই জন্য পিডিএফ ধরেই বলছি। এটা আমি অফলাইন ক্লাসে করিয়েছিলাম। ফাইভ ফাংশন, বিভিন্ন নাম্বারের ফাইভ ফাংশন ক্যালকুলেট করা। আচ্ছা, ফাইভ ফাংশনের ডেফিনেশন, টাউ ফাংশনের ডেফিনেশন, সিগমা ফাংশনের ডেফিনেশন। ডেফিনেশন কিন্তু লিখতে দেয় যে সিগমা ফাংশন কি লেখো, যেমন আমি ফাইভ ফাংশন লিখেছি, টাউ ফাংশন লিখেছি, সিগমা ফাংশন লিখেছি, সব ডেফিনেশন লিখতে দেয়, তো মাথায় রেখো, ঠিক আছে? আচ্ছা, এই প্রপার্টিজ গুলো যে প্রুফ করেছো, এই প্রপার্টিজ গুলোর প্রুফের মধ্যে একের প্রুফ ইম্পর্টেন্ট, ফাই অফ পি ইকুয়ালস টু পি মাইনাস 1 যদি পি প্রাইম হয়। আচ্ছা, এই তিনের প্রুফ ফাই অফ পি টু দি পাওয়ার n ইকুয়াল টু পি টু দি পাওয়ার n ইনটু 1 মাইনাস 1 বাই পি, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এইটা অতটা মানে প্রুফ হিসাবে ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? এই প্রুফটা না না না, এটাও খুব ইম্পর্টেন্ট, দুটো একসাথে আসে। অ্যাকচুয়ালি আমি ভুল বলছিলাম, দুটো একসাথে আসে, এই 3 আর 4 একসাথে আসে, দুটো মিলিয়ে 5 নাম্বার দেবে তোমাকে। 5 বা 6 যাই দিক, 3 আর 4 দুটো একসাথে 5 বা 6 দেবে, তো এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তুমি যখন 3 করছো তখন 4ও করতে হবে। বলো, 3 23 এসেছিল, 23 এ যেটা এসেছিল সেটা ওল্ড সিলেবাস, সুতরাং আমি ওটাকে কনসিডার করব না যে কোশ্চেন এসে গেছে, বুঝতে পারলে? তোমরা নিউ সিলেবাস, ওকে? তো ওটাকে না দেখাই আমি বলবো বুদ্ধিমানের কাজ, ঠিক আছে? আর যদি 4এরটা প্রুফ করতে দেয় তাহলে 3এরটা এমনিতেই তোমাকে করতে হবে, শুধু 4এরটা করে তো তুমি 5 নাম্বার পাবে না, কি বুঝতে পারছো কথাটা কি? ধরো তোমায় 4এরটা আমি করতে দিলাম, তুমি 4এরটা শুধু করে দিলে, এই যেখানে যতটা লেখা আছে করে দিলে, তুমি 5 নাম্বার পাবে? পাবে না, তোমায় 3এরটা করতে হবে, 4এরটা করতে হবে, তবে 5 নাম্বার পাবে, ঠিক আছে? ওই জন্য লাগবে, ওকে? আচ্ছা, ফাই এর বিভিন্ন ভ্যালু বার করা, ফাই অফ 400, ফাই অফ 4000, ফাই অফ 4 লক্ষ, 4 কোটি, 5 কোটি, 5 লক্ষ, সবই, ঠিক আছে? যে কোনো নাম্বার দিক একই তো প্রসেসে করবে, কি যায় আসে কত দিয়েছে। আচ্ছা, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, n যদি অড হয় তাহলে ফাই অফ 2n ইকুয়ালস টু ফাই অফ n, কিন্তু n যদি ইভেন হয় ফাই অফ 2n ইকুয়াল টু 2 ইনটু ফাই অফ n, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো তোমাদের অফলাইন ক্লাসে করানো। আচ্ছা, কনগ্রুয়েন্সে আসছি। কনগ্রুয়েন্সের এই ডেফিনিশন হ্যান্ড ত্যান এগুলো দেয় না কোনোদিনও, তোমাকে জাস্ট বোঝানোর জন্য দেওয়া। আমি ডিভিশন অ্যালগরিদমের প্রুফটা করাইনি কারণ ওই যে বললে 23 এ এসেছিল, আমার ডিভিশন অ্যালগরিদমের প্রুফ আসবে বলে মনে হয় না, সেই জন্য এবারে করাইনি, ঠিক আছে? ওকে, তবে এটাও ঠিক যে রিপিট হতেই পারে কোশ্চেন, কারণ 23টা ওল্ড সিলেবাস, তোমাদের নিউ সিলেবাস, তবে আমার মন বলছে ডিভিশন অ্যালগরিদমের প্রুফ এবছর দেবে না, তাই জন্য আমি করাইনি, ঠিক আছে? আর দিলেও তোমার অল্টারনেটিভ থাকবে, সুতরাং তোমার হেডেক নেওয়ার বিষয় না, ওকে? আচ্ছা, এই প্রুফ লাগবে না, এই প্রুফ কোনোদিনও আসে না, ফাই অফ mn ইকুয়াল টু ফাই অফ m ইনটু ফাই অফ n কোনোদিন আসে না, লাগবে না, বাদ দাও। এটা অবশ্যই করতে হবে, এগুলো অবশ্যই করতে হবে, এগুলো তো আমি অফলাইন ক্লাস থেকেও বললাম, তুমি আমার নোট থেকে করো বা বই থেকে করো, তোমায় করতে হবে মোট কথা। আচ্ছা, এই অঙ্কটা একটু করে নিও, আমার মনে নেই যে আমি তোমাদের বলেছি কিনা, এই অঙ্কটা একটু করে নিও, ঠিক আছে? আমার মনে পড়ছে না যে আমি বলেছি কিনা, বুঝিয়েছি কিনা, তুমি সোজা অঙ্ক, ঠিক আছে? ওকে, একটু করে নিও, নোটে দেওয়া ছিল। আচ্ছা, এইটাও তুমি করো, ফাই অফ ডি এর সাম হচ্ছে d ডিভাইডস n এর উপরে ফাই অফ ডি এর সাম করলে n হয়, তবে এটা ছেড়ে দাও, এটা করতে হবে না, বাদ দাও, লাগবে না, আসে না, মানে তোমাদের লেভেলে আসে না এটা। যখন তুমি থার্ড সেমিস্টারে উঠবে তখন তোমার গ্রুপ থিওরি আসবে, সেই গ্রুপ থিওরিতে আসে, এটা তোমাদের লেভেলে আসে না। মানে দেখো, একই কোয়েশ্চেন এখানেও আছে, গ্রুপ থিওরিতেও আছে, তো গ্রুপ থিওরিতে আসে, তোমাদের লেভেলে আসে না, সেই জন্য বাদ দিলাম। আচ্ছা, তো এখানে মোটামুটি এই জিনিসগুলো অলরেডি করানো আমার, আমি আর বলছি না তাই এখান থেকে কিছু। আমি ইম্পর্টেন্ট গুলো মার্ক করছি, বারবার ধরে বলছি, যেগুলো তুমি করেছো সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কি আছে সেগুলো বারবার বলছি, ঠিক আছে? আচ্ছা, ডিভিশন অ্যালগরিদমের স্টেটমেন্টটা অবশ্যই একটু মাথায় রেখো, কারণ স্টেটমেন্ট লিখতে দিতেই পারে, ঠিক আছে? স্টেটমেন্ট যদি দেয় তুমি এক্সটেন্ডেড ভার্সনটাও লিখতে পারো, আগের ভার্সনটাও লিখতে পারো, যে কোনো একটা লিখলেই হবে, দুটোই ডিভিশন অ্যালগরিদম, ঠিক আছে? এটা লিখলে হবে, এটা লিখলে হবে, তোমার খুশি তুমি কোনটা লিখবে। আচ্ছা, কনগ্রুয়েন্স নিয়ে খুব কিছু, এইগুলো তো কনগ্রুয়েন্সে কোনোদিনও আসবে না, এগুলো বোঝানোর জন্য তোমাকে বলা, এগুলো পরীক্ষায় আসার জন্য নয়, কিন্তু তুমি যদি পড়ার সময় এগুলো না পড়ো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না, সেই জন্য তোমাকে পড়তে হবে, ঠিক আছে? বাট রিভিশন করার সময় মাথায় রেখো এগুলো পরীক্ষায় আসে না, ঠিক আছে? এগুলো জাস্ট বোঝানোর জন্য বলা।
আচ্ছা এই তিনটে প্রুফ একটু করো, এই তিনটে প্রুফ কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? একটা মানে তিনটে একসাথে আসবে না, আসলে যে কোনো একটা 2 নম্বরে দিয়ে দিল, 2 নম্বরের শর্ট কোশ্চেনে দিয়ে দিল, ঠিক আছে? এই তিনটের মধ্যে আসতে পারে। আচ্ছা বেশ, এই থিওরেমটা আমি করতে বলেছিলাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট থিওরেম, হ্যাঁ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মন বলছে এখান থেকে এরকম টাইপের একটা থিওরেম আসবে, ঠিক আছে? আচ্ছা পরের নোটে যাচ্ছি। তোমাদের যেভাবে নোট দেওয়া আছে সেই নোট ধরেই আমি বলছি আর কি, ক্লাস নোট যেভাবে দেওয়া আছে। বেশ আচ্ছা, ওয়েল অর্ডারিং প্রপার্টি স্টেটমেন্ট, যেমন ডিভিশনাল প্রথমে স্টেটমেন্ট মুখস্থ রাখতে বলেছি, তেমন ওয়েল অর্ডারিং প্রপার্টি স্টেটমেন্ট মুখস্থ রাখতে, ঠিক আছে? পরীক্ষায় লিখতে দেয়, 1 বা 2 নম্বরের জন্য লিখতে দেয়, ঠিক আছে? ওই তোমার শর্ট কোশ্চেনই দিয়ে দিতে পারে। আচ্ছা জিসিডি ডেফিনিশন পরীক্ষায় লিখতে দেয়, জিসিডি কাকে বলে, 1 বা 2 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং এই জিনিসটা যে এ আর মাইনাস বি এর জিসিডি যা হয়, মাইনাস এ আর বি এর জিসিডি তাই হয়, আর এ আর বি এর জিসিডি তাই হয়, মাইনাস এ মাইনাস বি এর জিসিডি তাই হয়। ফর এক্সাম্পল তোমাকে বললো 12 আর মাইনাস 18 এর জিসিডি কত হবে, তুমি নরমালি 12 আর 18 এর জিসিডি করবে, যেটা পাবে সেটাই তোমার আনসার হবে। বা বললো 100 আর মাইনাস 200 এর জিসিডি কত হবে, 100 আর 200 এর জিসিডি করবে, যেটা হবে সেটাই আনসার হবে। বা বললো মাইনাস 200 আর মাইনাস 500 এর জিসিডি কত হবে, 200 আর 500 জিসিডি করবে, যেটা হবে সেটাই আনসার হবে। এই টাইপের কোশ্চেনও কিন্তু তোমায় দিতে পারে। জিসিডি ডেফিনিশন লেখো এন্ড হেন্স এই দুটো জিসিডি বার করে দাও, ঠিক আছে? আর ধরো 3টে নাম্বারের জিসিডি বার করতে দিল, সেখানে 2টো নাম্বারের করবে, যেটা পেলে তার সাথে 3rd নাম্বারের করবে। মানে ধরো 100 200 300 3টে নাম্বারের জিসিডি বার করতে দিয়েছে, প্রথমে 2টো নাম্বারের জিসিডি বার করে নিলে, যেটা পেলে তার সাথে 3rd নাম্বারের জিসিডি বার করবে, যেটা পেলে সেটা তোমার ফাইনাল আনসার। কিন্তু প্রসেসটা ওটাই, যদি তার মধ্যে একটা নেগেটিভ থাকে তুমি নেগেটিভ হাটিয়ে নরমাল ভাবে করবে, যেটা হবে সেটাই আনসার, বুঝতে পারলে? নেগেটিভ ছাড়া তুমি করবে জিসিডি বার করতে দিলে, ক্লিয়ার? আচ্ছা এই থিওরেমটা খুব ইম্পর্টেন্ট, 3 নম্বরের জন্য আমি বলেছিলাম, যেটা 3 নম্বরের জন্য আসে। ধরো একটা 6 নম্বরের বড় কোশ্চেন, তাকে দুভাগে ভাগ করে দিল 3 + 3, ঠিক আছে? তার মধ্যে এই টাইপের থিওরেম, এই থিওরেম খুব আসে, ঠিক আছে? ওই যে তোমায় বললাম না আগে একটা থিওরেম বললাম, ওই এগুলোর মধ্যে আমার মন বলছে একটা বা দুটো থিওরেম আসবেই। আচ্ছা এই অঙ্ক খুব ইম্পর্টেন্ট, প্রোডাক্ট অফ m consecutive integers is divisible by m। এই অঙ্কটা 3 দিয়ে দিতে পারে, এই অঙ্কটা 6 দিয়ে দিতে পারে, 5 দিয়ে দিতে পারে, 4 দিয়ে দিতে পারে। তোমাকে আমি বলেছিলাম ধরো একটা অঙ্ক দিল, prove that product of 6 consecutive integer is divisible by 6। পুরো অঙ্কটা সেম থাকবে, শুধু m এর জায়গায় 6 দিয়ে লিখতে হবে। পারবে তো? বলো কি? আরে বলো, পারবে না? সেম অঙ্ক তো, লেখা সেম, শুধু m এর জায়গায় 6 বসবে, যেখানে যেখানে m আছে সেখানে 6 বসবে। কি বকশি? হ্যাঁ দাদা পারবো। বেশ, কিন্তু মাথায় রাখতে হবে জিনিসটাকে। এই যে বললাম m এর জায়গায় 6 দিয়ে লিখবে, তুমি যদি জিনিসটা ভুলে যাও তাহলে m এর জায়গায় 6 দিয়ে লিখবে কি করে? তো মাথায় রাখতে হবে, ঠিক আছে? মুখস্থ রাখতে হবে এই ধরনের জিনিস। বুঝেছো? ঠিক আছে, পরীক্ষায় লেখার জন্য মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা এটাও খুব ইম্পর্টেন্ট, অড ইন্টিজারের যে স্কয়ার সেটা 8k + 1 ফর্মে থাকবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। আচ্ছা a আর a + 2 জিসিডি 1 অথবা 2 হবে, খুব ইম্পর্টেন্ট 2 নম্বরের এই শর্ট কোশ্চেনের জন্য। আচ্ছা রিলেটিভলি প্রাইমের ডেফিনিশন, আর এই থিওরেমটা 3 মার্কসে নয় 2 মার্কসের জন্য থিওরেমটা দিতেই পারে। এই যে 1 যদি জিসিডি হয় তার ইফ এন্ড অনলি ইফ কন্ডিশন হচ্ছে 1টা au + bb ফর্মে থাকবে। আমি তোমায় বলেছিলাম ওই আগের 3 নাম্বার আর এটা জুড়ে ধরো 3 + 2 5 নাম্বার করে দিয়ে দিতে পারে তোমাকে, আমি পড়ানোর সময় বলেছিলাম। কোনটা বুঝতে পারলে? এই যে এখানে আমি 3 মার্কসের থিওরেম লিখেছি, কোথায় গেল? হ্যাঁ এই যে 3 মার্কসের থিওরেমটা লিখেছি, এই 3 মার্কসের থিওরেমটা আর এই 2 মার্কসের থিওরেমটা কোথায় গেল? এই যে এই থিওরেমটা, এটা 2 মার্কসের বেশি দেবে না, দুটোকে জুড়লো 3 + 2 5 করে দিল, ঠিক আছে? আর তার সাথে জিসিডি ডেফিনিশন দিয়ে দিল, তাহলে 1 + 3 + 2 6 হয়ে গেল। 6 নাম্বারের একটা বড় কোশ্চেন তৈরি হয়ে গেল, বুঝা গেল অর্ক? বেশ, বা এটাকে শর্ট কোশ্চেনে 2 মার্কসেও ঢুকিয়ে দিতে পারে সিঙ্গেল শর্ট কোশ্চেন হিসেবে, বা 3 মার্কসেও দিতে পারে 3 + 3 6 হিসেবে। অনেক রকম পসিবিলিটি আছে, মোট কথা এখানে ইম্পর্টেন্ট। আর এটা দিলে ওর সাথে দেওয়ার চান্স অনেক বেশি, ইন্ডিভিজুয়ালি দিলেও দিক না, অসুবিধা তো কিছু নেই। আচ্ছা এই যে এটা প্রবলেম হিসাবে a/d a আর b এর জিসিডি d হলে a/d b/d জিসিডি 1 হবে, ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা a যদি bc কে ডিভাইড করে আর ab এর জিসিডি যদি 1 হয় তাহলে ac কে ডিভাইড করবে, ইম্পর্টেন্ট। ছোট ছোট প্রবলেম 2 মার্কসের জন্য,
আচ্ছা এইটা a যদি c কে ডিভাইড করে b যদি c কে ডিভাইড করে আর a আর b এর জিসিডি যদি 1 হয় তাহলে a * b c কে ডিভাইড করবে 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট ছোট ছোট প্রবলেমের জন্য শর্ট কোশ্চেনের জন্য আচ্ছা a যদি প্রাইম টু b হয় মানে a আর b এর জিসিডি যদি 1 হয় আর a আর c এর জিসিডি যদি 1 হয় তাহলে a আর b এর জিসিডি 1 হবে 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের জন্য আচ্ছা a যদি প্রাইম টু b হয় তাহলে a + b টা প্রাইম টু ab 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের জন্য এইগুলো 2 মার্কসের শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট a যদি b এর সাথে প্রাইম হয় মানে a আর b এর জিসিডি যদি 1 হয় তাহলে a স্কয়ার b এর জিসিডি 1 হবে a স্কয়ার b স্কয়ার এর জিসিডি 1 হবে সব 2 মার্কসের শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট তবে বড় কোশ্চেনের মধ্যে পুশ করে দিতেই পারে তিনটে ছোট কোশ্চেন জুড়ে একটা বড় কোশ্চেন বানিয়ে দিতেই পারে আচ্ছা এইটা করতে বারণ করেছি এটা মনে হচ্ছে না আসবে বলে এটা ওই জন্য বাদ দিয়েছি এটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে এই যে দেখো product of 3 consecutive integer is divisible by 6 আগেটা ছিল product of 6 consecutive integer is divisible by 6 এটা হচ্ছে 3 consecutive integer এর product 6 এই মানে 6 দিয়ে divisible ঠিক আছে আগেটা কি ছিল m সংখ্যক consecutive integer এর product নাও তাহলে সেটা m দিয়ে divisible এটা কি বলছে এটা বলছে তিনটে consecutive integer এর product নাও তাহলে 6 দিয়ে divisible এটাও ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে আচ্ছা এটাও করি সেটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছোট অঙ্ক বাট ইম্পর্টেন্ট ঠিক আছে 1 + 2 + n ইজ আ ডিভাইজার অফ 1 টু দি পাওয়ার r + 2 টু দি পাওয়ার r + n টু দি পাওয়ার r যেখানে r টা অড পজিটিভ ইন্টিজার ঠিক আছে ব্যাস এখানে সেরকম কিছু ইম্পর্টেন্ট দেখছি না আচ্ছা এইটা একটু করে রেখো তো n to the power 4 plus 4 to the power n is composite composite মানে যেটা প্রাইম নয় যেটা মৌলিক সংখ্যা নয় যৌগিক সংখ্যা ঠিক আছে আর সেইভাবে এখানে ইম্পর্টেন্ট দেখছি না ছাড়ো আচ্ছা এবার এই যে ইউক্লিডের থিওরেম খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ঠিক আছে চলো পরেরটায় যাচ্ছি আচ্ছা ফার্মেটের থিওরেম ওই ইউক্লিডের মতোই খুব ইম্পর্টেন্ট ঠিক আছে খুব ইম্পর্টেন্ট ফার্মেটের থিওরেম অয়েলারের থিওরেম ইউক্লিডের মতোই খুব ইম্পর্টেন্ট তুমি যদি এই তিনটে থিওরেম ধরো ফার্মেটের থিওরেম ইউক্লিডের থিওরেম অয়েলারের থিওরেম মন বলছে এই তিনটের মধ্যে একটা আসবে ফার্মেট ইউক্লিড অয়েলার ঠিক আছে তিনটের মধ্যে একটা আসবে উইলসন আসবে না উইলসন বাদ দিয়েছি চাইনিজ রিমাইন্ডার থিওরেম আর চাইনিজ রিমাইন্ডার থিওরেমের অঙ্ক দুটোর মধ্যে যেকোনো একটা আসবেই আসবে লিখে রাখো তুমি হয় চাইনিজ রিমাইন্ডার থিওরেম প্রুফ করতে দেবে না অঙ্ক করতে দেবে ঠিক আছে অঙ্কের ভ্যারাইটিস অঙ্ক আমি দেখিয়ে দিয়েছি প্রুফ দেখিয়ে দিয়েছি ঠিক আছে চলো ইন্টিজার থেকে আমি বেরোলাম মানে নাম্বার সিস্টেম থেকে বেরোলাম নাম্বার থিওরি থেকে বেরোলাম এখানে আর কিছু বলার নেই ও একটা জিনিস বলার আছে দেখো আমি একটা জিনিসের নোট দিয়েছি তোমাদের গ্রুপে বলে দিয়েছিলাম আবারও বলছি এখানে যেহেতু রিভিশন করাচ্ছি প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রুফ দেবে না অঙ্ক দিতে পারে তাই জন্য তোমাকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দিয়েছি হ্যাঁ স্টেটমেন্ট দিতে পারে বললো যে স্টেট দ্য প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ঠিক আছে এটাকে বলে উইক ইন্ডাকশন এটা একটা প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন এটাকে আমরা বলি উইক ইন্ডাকশন আর এটাকে বলি স্ট্রং ইন্ডাকশন এই যে সেকেন্ড প্রিন্সিপাল অফ ইন্ডাকশন বা স্ট্রং ইন্ডাকশন বলি আগেটাকে ফার্স্ট প্রিন্সিপাল অফ ইন্ডাকশন বলে বা উইক ইন্ডাকশন বলে এটাকে বলে সেকেন্ড প্রিন্সিপাল অফ ইন্ডাকশন বা স্ট্রং ইন্ডাকশন ঠিক আছে তোমাকে আমি বাছাবাছি কয়েকটা অঙ্ক দিয়েছি যেমন সেকেন্ড প্রিন্সিপাল দিয়ে একটাই অঙ্ক দিয়েছি এই অঙ্কটা করবে আর ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে বা উইক ইন্ডাকশন দিয়ে একটা এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই যে আমি বারবার বলছি n ফ্যাক্টোরিয়াল গ্রেটার দ্যান 2 টু দি পাওয়ার n ফর অল n গ্রেটার ইকুয়াল 4 খুব ইম্পর্টেন্ট ঠিক আছে ওকে আচ্ছা আরেকটা অঙ্ক এখানে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে না এই স্ট্রং ইন্ডাকশনের অঙ্কটা এটাও খুব ইম্পর্টেন্ট ঠিক আছে প্রুভ দ্যাট ফর অল n দিস ইজ অ্যান ইভেন ইন্টিজার খুব ইম্পর্টেন্ট ঠিক আছে দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট বললাম বাকি দুটো অঙ্ক থাকলো তারাও ইম্পর্টেন্ট তবে অতটা নয় ঠিক আছে এরা যতটা ইম্পর্টেন্ট ততটা নয় তোমাকে চারটে অঙ্ক দেওয়া হয়েছে মোট ইন্ডাকশন থেকে ঠিক আছে ইন্ডাকশন যেহেতু 11 12 এর জিনিস তাই আমি আর এক্সপ্লেইন করিনি জিনিসটা ওকে ইন্ডাকশন 11 12 এর জিনিস ওকে চলো আচ্ছা আমি আসছি থিওরি অফ ইকুয়েশনে এইটা একটা মারাত্মক বড় জায়গা গোটা সেমিস্টার ধরে এটা আমাকে পড়াতে হয়েছে কমপ্লেক্স নাম্বারের লাস্টে আসছি আচ্ছা ইনইকুয়ালিটি আর রিলেশন ম্যাপিংটা না মোহিত স্যার রাত্রে তোমাদের আধ ঘন্টার ইম্পর্টেন্স জিনিসগুলো বলবে ইম্পর্টেন্ট জিনিসগুলো বলবে ঠিক আছে আমার সাথে এক্ষুনি কথা হলো ইনইকুয়ালিটি আমি যে ভেবেছিলাম আমি বলবো
কিন্তু মোহিত স্যার বললেন যে না, উনি বলবেন যেহেতু উনি পড়িয়েছেন সেই জায়গাগুলো ধরে উনি বলবেন, ঠিক আছে? রিলেশন ম্যাপিং আর ইনইকুয়ালিটি, ঠিক আছে? আর এটা তো আমি ইউনিট সিটা তো বলেই দিয়েছি, আমি ওটা আর স্যারের বলার কিছু নেই, এটা আমি বলেই দিয়েছি অলরেডি। যাই হোক, আচ্ছা থিওরি অফ ইকুয়েশন আমি কোন জায়গাগুলোর উপর ফোকাস করছি সেটা আগে বুঝে নাও। ফেরারিজ, ঠিক আছে, কার্ডানস, স্টাম্পস, বারবার বলেছি, শুরুতেও বলেছি, ঠিক আছে? তুমি একটা অঙ্ক দেখে ছেড়ে দিলে আচ্ছা তাহলে আমি কার্ডান সব পেরে যাবো। এই কার্ডানের টাইপগুলো যেগুলো আছে সেগুলো তো দেখতে হবে তোমাকে। বা ফেরারিজে তুমি একটা অঙ্ক দেখে ছেড়ে দিলে ব্যাস আমি পেয়ে যাবো। আরে ফেরারিজে দু রকম টাইপের অঙ্ক আছে, দেখতে হবে। স্টার্মে 4-5 রকমের অঙ্ক আছে, 5-6 রকমের অঙ্ক আছে, তোমাকে স্টার্ম সব কটা দেখতে হবে, ঠিক আছে, রিভাইজ করার সময়। ওকে, তাই চেষ্টা করবে সব কটার উপর দিয়ে রিভাইজ করার। রিভাইজ মানে ওটাই, রিভাইজ মানে শুধু মেইনগুলো দেখে গেলাম, ওটা পরীক্ষার আগের দিন রাতে করে, ঠিক আছে? আচ্ছা, ডেকার্টেস রুলের অঙ্ক শুরুর দিকেও হয়েছিল, শুরুর দিকে ডেকার্টেস রুলের এক্সারসাইজ ছিল, শেষের দিকে যে তুমি এই যে এক্সারসাইজটা করেছো না, ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন, এর মধ্যেও ডেকার্টেস রুলের অঙ্ক আছে। ডেকার্টেস রুলের অঙ্ক কিন্তু আসবেই, এখন জেনে রাখো, আসবেই। শুরুর দিকেও একটা এক্সারসাইজে ওখানে ছিল ডেকার্টেস রুল, শেষের দিকে ট্রান্সফরমেশনের মধ্যে ডেকার্টেস রুল কিছু ছিল, আসবেই। রিলেশন বিটুইন রুট এন্ড কোফিশিয়েন্ট, অ্যাকচুয়ালি এখানে দুটো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে রিলেশন বিটুইন রুট এন্ড কোফিশিয়েন্ট আর সিমেট্রিক ফাংশন অফ রুট। আমি একটু চ্যাপ্টার দুটো বলি, খুলি, ঠিক আছে? বাকি আমার সেরকম কিছু বলার নেই এখানে, চ্যাপ্টার দুটো একটু খুলি, কোনগুলোর উপরে ফোকাস করবে সেটা একটু বলি। চলো রিলেশন বিটুইন রুটস এন্ড কোফিশিয়েন্টটা খুলছি, এগুলো খুলে রেখে লাভ নেই, এগুলো ডিলিট করে দিচ্ছি। আচ্ছা দাঁড়াও, আমি একদম এক্সারসাইজ ধরে বলছি, ঠিক আছে, যে কোনগুলোর উপরে ফোকাস করবে। তোমাদের প্রচুর অঙ্ক করানো হয়েছে, প্রচুর, এত অঙ্ক করানো হয়েছে যে তুমি যে কাউকে জিজ্ঞেস করবে সে অত অঙ্ক করেনি, ঠিক আছে? কিন্তু তোমাকে একটু ফোকাস কেন রাখতে বলছি, কারণ সব অঙ্ক যে তুমি দেখে যাওয়ার সময় পাবে না পরীক্ষার আগের দিনের রাতে, সে আমিও জানি। এখন তোমার কাজ হচ্ছে রিভিশনের সময় সব অঙ্ক রিভাইজ করবে, কিন্তু যখন পরীক্ষার আগের রাতের কথা বলছি তখন যেগুলো তুমি ফোকাস করবে, তার জন্য আমি রিভিশনটা এখন চালাচ্ছি। আমি এখন যেগুলো বলছি সেগুলো পরীক্ষার আগের রাতে তুমি ফোকাস করবে, বাট যখন তুমি রিভাইজ করবে তখন মেজরিটির উপর দিয়ে রিভাইজ করবে। আর অনেকের এরকম হতে পারে যে কোনো পার্টিকুলার চ্যাপ্টার উইক আছে, সেটা বেশি করার সময় পাওনি, তার জন্য যেগুলো ইম্পর্টেন্ট বলছি সেই জায়গায় সেগুলো ফলো করো, কিন্তু বাকিগুলোতে সেটা ফলো করো না, বাকিগুলোতে ওভারঅলটা করো, ঠিক আছে? আচ্ছা, রুট এপি তে থাকলে এই যে 3 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? দেখো এখানে ইম্পর্টেন্ট থিওরি অফ ইকুয়েশন না, তোমাকে যখন আমি এক্সারসাইজ দিয়েছি না, সেই এক্সারসাইজে যেগুলো স্টার মার্ক করে রেখেছি সেগুলো ইম্পর্টেন্ট। সহজ কথায় বললাম, যেগুলো স্টার মার্ক করে রেখেছি না সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলোকে তুমি আগে করবে এবং বারবার ধরে করবে। বাকি যেগুলো স্টার মার্ক করা নেই সেগুলো তুমি যদি মিস করেও যাও, আমার মনে হয় না যে খুব সমস্যা হবে বলে, ঠিক আছে? কিন্তু যেগুলো স্টার মার্ক করে দিয়েছি সেগুলো কিন্তু বারবার করবে। থিওরি অফ ইকুয়েশনের এক্সারসাইজের কথা বলছি, যে এক্সারসাইজগুলো তোমাকে আমি দিয়েছি পিডিএফ এবং আমি করিয়েছি ক্লাসে, ঠিক আছে? কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রেও তাই বলছি, থিওরি অফ ইকুয়েশন এবং কমপ্লেক্স নাম্বার যখন রিভাইজ করবে, যেগুলো স্টার মার্ক করা আছে বারবার করবে। যদি 10 বার করে করতে পারো 10 বার করে করবে, কিন্তু স্টার মার্ক করা অঙ্কগুলো যেন কোনো মতে কম্প্রোমাইজ না থাকে, ঠিক আছে? কারণ আমি তোমাকে লিখে দিতে পারি ওর মধ্যে থেকে আসবে, ঠিক আছে? ওকে, তবে সেই অঙ্কের সংখ্যা কম না, এই জন্য বলছি দেরি করবে না, তাড়াতাড়ি স্পিডে করবে। আর রিভিশনের নিয়ম এটাই, প্রথমবার যদি আমি যে স্পিডে রিভিশন করছি, দ্বিতীয়বার তার 2x স্পিডে রিভাইজ করব, তৃতীয়বার 3x স্পিডে রিভাইজ করব, 4 নম্বরবার 4x স্পিডে রিভাইজ করব। সেই জন্যই তো বারবার রিভিশন করা, যাতে স্পিডটা বাড়ে এবং মাথার মধ্যে তাড়াতাড়ি থাকে জিনিসটা, ঠিক আছে? বলো, আমি কমপ্লেক্স নাম্বারের লাস্ট কয়েকটা অঙ্ক করাবো, খুব ইম্পর্টেন্ট, যেগুলো আমার মনে হচ্ছে আমি লাস্ট দিনের জন্য রেখে দিয়েছিলাম, একদম হাতে হাতে করাবো, এবং সেগুলো খুব ইম্পর্টেন্ট বলে মনে হয় তাই আমি হাতে হাতে করিয়ে দেবো, ঠিক আছে? ওকে, আর রিলেশন ম্যাপিং এবং ইনইকুয়ালিটি মোহিত স্যার রাতে আধ ঘন্টা তোমাদের রিভিশনের জন্য বলবেন যে কোনগুলোর উপরে মোস্ট ফোকাস থাকবে, ঠিক আছে? আর আমি কি বললাম, কমপ্লেক্স নাম্বার, থিওরি অফ ইকুয়েশন, আমি তোমাকে যে এক্সারসাইজগুলো দিয়েছি সেখানে যেগুলো স্টার মার্ক করা আছে সেই জিনিসগুলোর উপরে ফোকাস করবে, দেখবে তুমি তার থেকে কমন পাচ্ছ। বুঝতে পারলাম? এক্সারসাইজ এবং এক্সাম্পল মিলিয়ে, এক্সারসাইজ এবং এক্সাম্পল মিলিয়ে দেখবে স্টার মার্ক করা আছে। এক্সাম্পলগুলোতে স্টার মার্ক অলরেডি করে দেওয়া আছে বইতে, মানে বইতে তো করা আছে ওগুলো, এগুলো এক্সাম্পলের অঙ্ক, ওখানেও স্টার মার্ক করা আছে। আর এক্সারসাইজ দুটো মিলিয়ে যেগুলো স্টার মার্ক করা আছে সেগুলোই ফোকাস করবে, ঠিক আছে? বলো, বুঝা গেল কথাটা? শর্মিমা ঠিক আছে তো? বলো বলো বলো।
কি গো শরিমা, ঠিক আছে তো? তীর্থ ঠিক আছে? তীর্থ হ্যাঁ দাদা। বেশ, আমি কমপ্লেক্স নাম্বারের কয়েকটা গুণাগুণকে অঙ্ক করাবো, ঠিক আছে? করিয়ে আমার পুরো রিভিশন কমপ্লিট করব। এই কমপ্লেক্স নাম্বারের অঙ্কগুলো লাস্টের জন্য রেখে দিয়েছিলাম। দেখো কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা এরকম, এটা একটা বিদঘুটে চ্যাপ্টার। কোনো বছর এখান থেকে একটা কোয়েশ্চেন দেয়, কোনো বছর এখান থেকে দুটো কোয়েশ্চেন দেয়, কিন্তু করতে হয় অনেক অঙ্ক। ওদিকে থিওরি অফ ইকুয়েশনে প্রচুর অঙ্ক, প্রচুর চ্যাপ্টার, মানা যায় যে এখানে প্রচুর অঙ্কও দেয়, প্রচুর চ্যাপ্টারও দেয়। কারণ কমপ্লেক্স নাম্বারে কোনো বছর একটা দেবে, কোনো বছর দুটো দেবে। তো মানুষের করতেও ইচ্ছা করে না যে ভাই এই চ্যাপ্টারে অঙ্ক আসছে না কেন, এতগুলো চ্যাপ্টার দিয়েছে সিলেবাসে, আসবে একটা, কোনোবার দুটো, ঠিক আছে? তো মানুষের মোটিভেশন ওখানেই ভেঙে যায়। বাট তোমায় করতে তো হবে। তো সেই জন্য আমি লাস্ট মোমেন্ট সাজেশন হিসেবে কমপ্লেক্স নাম্বারের লাস্ট মিনিট সাজেশন, যেটা কমপ্লেক্স নাম্বারের, সেটা দিচ্ছি, ঠিক আছে? লাস্ট মিনিট সাজেশন মানে বোঝো, মানে আমার মন বলছে ওর মধ্যে থেকে আসবে, ঠিক আছে? চলো আমি রেকর্ডিংটা কেটে একটা আলাদা রেকর্ডিংয়ে তুলছি সেটাকে।